হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের পরিবেশের দ্বিতীয় পরীক্ষার যে 6 নম্বর স্কুলটা রয়েছে, বজবজ পিকে হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের পরিবেশের ক্লাস। দেখো, একের দাগেরটি কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্নটা দেখো, কাজু বাদাম চাষ হয় সুন্দরবনে, দীঘাতে নাকি বিষ্ণুপুরে? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ, দীঘাতে। দুয়েটা দেখো, আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু নাকি ভগৎ সিং? এর সঠিক উত্তর হবে অপশন খ, সুভাষচন্দ্র বসু। তিনেরটা দেখো, শিশু দিবস পালন করা হয়, এটা হবে 14ই নভেম্বর তারিখে, অপশন গ। চারটা দেখো, একটি বরফ বলা জলের নদী হলো কালিন্দী, তোরসা নাকি মাতলা? তাহলে একটি বরফ বলা জলের নদী হলো অপশন খ, তোরসা। পাঁচের দেখো, ছৌ নাচ বিখ্যাত, আমরা জানি পুরুলিয়া জেলায় বিখ্যাত, তাই না? তাহলে এটা হবে পুরুলিয়া জেলা। ছয়টা দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে অপশন গ হবে সঠিক উত্তর। এরপর দুইয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। এক একটা দেখো, তমলুকের আদি নাম, এটা হবে তাম্রলিপ্ত। দুইটা দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। তিনেরটা দেখো, বাঁকুড়ার টেরাকোটার কাজের জন্য বিখ্যাত, বাঁকুড়া টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। চারটা দেখো, পেঁপের মতো খেতে একটি ফল হলো স্কোয়াশ, যেটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। পাঁচেরটা দেখো, আমাদের সংবিধান রচনা করেন ড্যাশ? এটা হবে আমাদের সংবিধান রচনা করেন বাবা সাহেব আম্বেদকর। এরপর তিনেরটা কি বলেছে দেখো, সত্য না মিথ্যা লেখো। মানে নিচের বাক্যগুলি যেটা সত্য হবে তার পাশে সত্য লিখবে, আর যেটা মিথ্যা হবে তার পাশে মিথ্যা লিখতে হবে। তাহলে তিনের দাগের একের বাক্যটা দেখো, এক শৃঙ্গ গন্ডার গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে, এটা হবে মিথ্যা। দুইটা দেখো, আগে কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো তুলসী পাতা, এটাও মিথ্যা। তিনের দেখো, গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা, এটা হবে সত্য। চারটা দেখো, উঁচু জমিতে আউশ ধানের চাষ হয়, এটাও সত্য। পাঁচের দেখো, একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ, এটা হবে মিথ্যা। চারটে কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল দেখাও। তাহলে একে আছে দেখো বীরভূম, এটা হবে গ, মানে বীরভূম হচ্ছে সিউড়ি, মানে বীরভূমে সিউড়ি অবস্থিত। তারপর রয়েছে দক্ষিণ 24 পরগনা, এটা হবে ঘ, আলিপুর। তারপর রয়েছে মালদা, এটা হবে ইংলিশ বাজার। তারপর রয়েছে দক্ষিণ দিনাজপুর, এর সদর শহর হচ্ছে বালুরহাট, অপশন খ। ওকে, খয়ের সাথে মিলিয়ে দাও। এরপর পাঁচে কি বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। একের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায়? এটা হবে সুন্দরবনে। দুয়েটা দেখো, মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? এটা হবে দার্জিলিংয়ের ডাউহিলে। তিনেটা দেখো, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? এটা হবে 1905 সালে। চারটা দেখো, কোথাকার ফজলি আম বিখ্যাত? এটা আমরা সকলেই জানি মালদা জেলায়, তাই না? পাঁচেরটা দেখো, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? এটা হবে হাওড়া জেলায়। তারপর ছয় দাগের প্রশ্নটা কি রয়েছে, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? এটা হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এরপর ছয় বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ছয় দাগের একের প্রশ্নটা দেখো, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? তাহলে এর উত্তরটা দেখো, তোমরা এর উত্তরটা পেয়ে যাবে তোমাদের পরিবেশ বইয়ের 70 নম্বর পাতাতে। তোমরা উত্তরটা এখান থেকে লিখবে, পুরনো দিনের কিছু কিছু শহর আজও দেখা যায়, যেসব শহরে মানুষ ইটের বাড়ি বানাতো, যেমন হরপ্পা সভ্যতার বাড়িঘর, সেগুলো পোড়া ইট দিয়েই বানানো হয়েছিল। আগুনে পোড়া ইট ঘর বাড়ি ছাড়াও পথঘাট বানাতো ইট দিয়ে। নর্দমাগুলোও ইটের হতো। জল ধরে রাখার বড় বড় চৌবাচ্চাও ইটের তৈরি হতো। জানো, সেই পুরনো যুগে নদীর ধারে সভ্যতা গড়ে উঠত। নদী ছিল তাদের মায়ের মতো, তাই ওই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। এতটা পর্যন্ত লিখবে। এরপরের প্রশ্ন দেখো, কি বলেছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম লেখো। তাহলে দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু, আর শিক্ষামন্ত্রী হলেন আবুল কালাম আজাদ। এরপর তিনের প্রশ্ন দেখো, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? তাহলে উত্তরটা দেখো,
তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। প্রথমে লিখবে বড় ফাঁদির জাল ব্যবহার করে মাছ ধরো, মৌরলাগুলো যাতে ধরা না পড়ে। সেই ক্ষেত্রে কি হবে, মৌরলা মাছগুলো বেঁচে যাবে। তারপরে লিখবে এখান থেকে জলের মধ্যে গাছ থাকলে সেখানে কই, খলসে, নাদোস থাকে, বেলে, মাগুর, শিঙ্গিদেরও সেখানে রাখা যায়। এদের জন্য আলাদা পুকুর রাখতে হবে, সেখানে মাছ চাষ করা যাবে না। তারপরে লিখবে এখান থেকে পঞ্চায়েত একটা দুটো পুকুরে এভাবে দেশি মাছ সংরক্ষণ করতে পারে। ওকে, এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো 4 দাগের প্রশ্নটা, ধাপ চাষ কাকে বলে আর হারভেস্টার কি? তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো, ওইভাবে চাষ করাকে বলে ধাপ চাষ। এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপরে বলেছে হারভেস্টার কি, তাহলে এর উত্তরটাও দেখো। তোমরা উত্তরটা এরকমভাবে লিখবে যে যন্ত্রের সাহায্যে ধান কাটা বা ঝাড়া হয় তাকে বলা হয় হারভেস্টার। তারপর 5 প্রশ্নটা রয়েছে, নিত্যবহ নদী কাকে বলে, দুটি উদাহরণ দাও। তাহলে উত্তরটা দেখো। তোমরা উত্তরটা লিখবে এখান থেকে যে নদীগুলো সবসময় বয়ে যায় এবং সারা বছর জল থাকে তাদেরকে বলা হয় নিত্যবহ নদী। আরেকবার বলছি, যে নদীগুলো বা যেসব নদীগুলো সবসময় বয়ে যায় এবং সারা বছর জল থাকে তাদেরকে বলা হয় নিত্যবহ নদী। উদাহরণস্বরূপ মানে উদাহরণ লিখবে, যেমন হচ্ছে গঙ্গা আর লিখবে তিস্তা। ওকে, সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ক্লাসগুলি দেখার জন্য। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।